বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। असंसदीय शब्दों की असंसदीय शब्दों की एक किताब निकाली जाती थी। अब क्योंकि संसद के अंदर हमने कोशिश की कि कागज की बचत हो, इसलिए हम इंटरनेट पर डालते हैं इसको। हमारी पहले तो कोशिश रहती थी इस किताब को देश के पत्रकारों को और लोगों को भी उपलब्ध कराएं, पर कुछ लोगों तक पहुंचती थी। हमने कहा देश के अन्य लोगों को भी जानकारी मिले, इसलिए हमने इसको इंटरनेट पर डाला है। और मैं यहां बताना चाहता हूं कि जो डिबेट और चर्चा में जो लोग चर्चा कर रहे हैं वह माननीय सदस्यों को भी या अन्य जो संसद के दरवाजे जिन्होंने नहीं देखे वो भी जो चर्चा डिबेट कर रहे हैं, जिनको संसदीय परंपराओं की जानकारी नहीं है, उनको ये जानकारी होनी चाहिए किसी शब्द को बैन नहीं किया है। उस समय के संदर्भ में जब जब भी आवश्यक हुआ तो विलोपित किया है। और कोई भी मान्य सदस्य को उस समय जब उनको उनके भाषण की प्रति दी जाती है, उस समय उनको कोई आपत्ति हो, चाहे सत्ता पक्ष हो चाहे प्रतिपक्ष हो, कि आपने मेरे उन शब्दों को विलोपित किया है, वो विलोपित करना उचित नहीं था, किस कारण से किए हैं। अगर वो सचिवालय के अंदर कोई नोटिस देते हैं तो सचिवालय उस नोटिस पर उनको जवाब देता है। ये सारे शब्द जो विलोपित किए गए हैं उनकी जो भी मान्य सदस्यों ने बोले उनकी जानकारी में अच्छा होता कि अगर विलोपित शब्दों के अंदर उनकी आपत्ति होती तो वह सचिवालय को जानकारी देते। हम फिर भी हम उचित समझते, लेकिन न्याय का अधिकार, क्योंकि नियम प्रक्रिया के अंदर पीठासीन अधिकारी का अधिकार है, हम उनकी बात सुनते, हमें उसके बाद भी लगता कि नहीं ये असंसदीय है, तो ये अधिकार हमें है, नियम प्रक्रियाओं के अंदर हम उस अधिकार को प्रयोग करके असंसदीय मानते हैं। इसलिए मैं आपको ये स्पष्ट करना चाहता हूं कि देश में भ्रम की स्थिति नहीं होना चाहिए। किसी शब्दों को बैन नहीं किया है और किसी सरकार भी बैन नहीं करती है। मैं डिबेट और चर्चा में सुन रहा हूं कि इस सरकार ने बैन कर दिया, उस सरकार ने बैन कर दिया। चाहे राज्यों की सरकार हो चाहे केंद्र की सरकार हो, सभी राज्य की विधानसभा और लोकसभा और राज्यसभा एक स्वतंत्र स्वतः निकाय है जिन पर सरकारों का कोई नियंत्रण नहीं होता है। और मैं मानता हूं कि सभी राज्य विधानसभा इसी लोकतांत्रिक प्रक्रियाओं से चलती है, संसद भी इस प्रक्रियाओं से चलती है। নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনারা দেখলেন যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিনি একটি প্রেস কনফারেন্স করে আজকে কি বলেছেন যে এখন জুমলাবাজি, দুর্নীতি, চামচাবাজি, বিশ্বাসঘাতক এইসব কথা আর সংসদে বলা যাবে না। বর্ষাকালীন অধিবেশনের আগেই নয়া নির্দেশ এবং এই নির্দেশের ফলে বিরোধীদের সমালোচনা যা হয় এবং ক্ষোভে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি, কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন কেউ কেউ নেতা। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন তিনি ইতিমধ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন, বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলেছেন যে সাংসদদের মুখে লাগাম টেনার চেষ্টা। এবং আমরা এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব যে সত্যি যে লোকসভার সচিবালয় থেকে যে একটি শব্দ ব্যবহারের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা কি সত্যি সংসদদের মুখে লাগাম টানার চেষ্টা? এই নিয়েই আমার সাথে আলোচনায় রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। রয়েছেন প্রবীণ সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং সাংবাদিক অরূপ কালী। আমি তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি অরূপদা, এই যে নতুন করে মানে শব্দ বন্ধ যেটা বলা হচ্ছে, যে যেখানে অনেক শব্দ ব্যবহার করা যাবে না, যেগুলো আমরা শুনতাম এতদিন ধরে, জুমলার কথা শুনতাম, যেগুলো বিশেষ করে বারবার বিরোধীরা বলতো যে মোদি অমিত শাহ জুমলা, এইরকম কথা, বা কোথাও দুর্নীতি, বিশ্বাসঘাতক,
এরকম নানা কথা শুনতাম, সেই কথা কিন্তু আর শোনা যাবে না। এবং স্বৈরাচারী এইসব শব্দ ব্যান করে দেওয়া হয়েছে। তো এটা কি বিরোধীদের মুখ বন্ধের চেষ্টা? না বিপ্লব, এর মধ্যে একটা সরাসরি এই ব্যাপারটা নয়, একটা সূক্ষ্ম লাইন রয়েছে। সেটা হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটা সাংসদরা এইসব বাক্য বলতে পারবেন, বা সেখানে তাকে থামানো হবে না। বা যদি লোকসভা বা রাজ্যসভা, লোকসভার কথাই বলছি, যদি লাইভে চলে, কিন্তু পরবর্তীকালে এই শব্দগুলো তার এর থেকে এক্সপাঞ্জ করে দেওয়া হবে, বাদ দিয়ে দেওয়া হবে। এরকম বিষয় নয়, কোনো সাংসদ যদি কাউকে স্বৈরাচারী বলেন, বা কোনো সাংসদ যদি কাউকে দুর্নীতিগ্রস্ত বলেন, কোনো সাংসদ যদি কাউকে জুমলাবাজ বলেন, এরকম যে সাংসদকে বলতে দেওয়া হলো না বা সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো, সেটাও নয়। এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সাংসদ যখন বলছে, তার বলাটা কিভাবে বলছে আর কি, তার বলার উদ্দেশ্যটা কি ছিল, সেখানে দেখা হবে। এবং দেখো, দুটো জিনিস বিপ্লব, আমি যদি দেখি যে এটা আজকে যেভাবে খবরটা হয়তো প্রকাশ হয়েছে, এটা আউট অফ, আমার অনেকটা মনে হয় যে হয়তো অনেক আউট অফ প্রপোর্শন বেড়েছে। কারণ এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটা চলছে হচ্ছে 1959 সাল থেকে। যেমন কিছুদিন আগেও, যেটা লাস্টে কংগ্রেস রেজিমেও বলা হয়েছিল, যে এখানে শব্দগুলো বাদ দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল মিথ্যাবাদী বা আলিবাবা 40 চোর, এই কথাগুলো বলা যাবে না বিপ্লব। এখন আমাদের যেটা হয়, ধরো আজকে যে যুক্তি ওরা দিয়েছে, যেটা শুধুমাত্র লোকসভায় নয়, ভারতবর্ষের বিভিন্ন বিধানসভা থেকে যে সমস্ত খবর আর কি এই শব্দ এক্সপান্স করে দেওয়া হয়, সেটা ছত্তিশগড় বিধানসভায় হতে পারে, সেটা রাজস্থান বিধানসভায় হতে পারে, সেখানে স্পিকারদের সম্মেলনে কথা বলা হয়েছে, তারপর সেই শব্দগুলো বেছে নেওয়া হয়েছে। এটা শুধুমাত্র লোকসভার নিরিখে নয়। এবং সেখানে দাঁড়িয়ে যখন সাংসদরা বলবেন, তখন এদের সাংসদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এখানে আর একটা জিনিস আছে, ধরো কোন সংবাদ মাধ্যম, তারা এই বলে দেওয়ার পরে তাদের কাছে তো যাবেই শব্দের তালিকাটা, কোন শব্দ বাদ দেওয়া যাবে, কোন শব্দ বলা যাবে, সেই জায়গাটা। তো সেখানে দাঁড়িয়ে তারপরে কিন্তু সেটা সংবাদ মাধ্যমে যদি চালায়, তাহলে কিন্তু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা যেতে পারে। সেই যদি মনে করে, তাহলে কিন্তু সেই সংবাদ মাধ্যমের কাছে এটা একটা কঠিন জায়গা হয়ে দাঁড়াবে, যে ওই লিস্টটা তাদের কাছে সবসময় থাকতে হবে। একবার লাইভে চলে গেল লোকসভা টিভিটা, সেটা তার মতো। কিন্তু এই শব্দগুলো যদি সংবাদ মাধ্যমে বারবার দেখানো হয়, সেখানে কিন্তু যদি সেই মনে করে লোকসভা, তাহলে একটা প্রিভিলেজ মোশন আনা যেতে পারে। তবুও আমি জানি, এখানে ধরো আমাদের রাজ্য বিধানসভার কথাও যদি আমি বলি, আমি দীর্ঘ সময় রাজ্য বিধানসভায় যেহেতু কভার করেছি, সেখানে দেখতে পেরেছি বিপ্লব হয়তো তার মতো করে বলে সেখানে চলে গেল, কিন্তু পরে যখন আমি বিধানসভার কপি আনতে গেছি, সেটা বামফ্রন্টের জামানতেই হোক বা এখন তৃণমূলের জামানতেই হোক, প্রচুর শব্দ সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো বলা হয় আদালতের বিচারাধীন বিষয় নিয়ে বলা যাবে না, যে আদালতের এখানে এবারের বিধানসভাতেও যেটা হয়েছে, যে বিভিন্ন দুর্নীতি যেখানে কথা হচ্ছে, যে সেটা যখন বিধানসভায় তোলা হচ্ছে, তখন কিন্তু পরবর্তীকালে সে তো বিরোধী দল যারা, তারা তো তাদের মতো করে বলে চলে যাচ্ছে যে বিরোধী, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেইগুলো কিন্তু স্পিকার সবই তার মতো করে বাদ দিয়ে দিয়েছে, এক্সপান্স করে দিয়েছে, যে সেটা কিন্তু নেই। কিন্তু এরকম নয় যে সেখানে বাধা হয়েছে, যে বিধানসভার আমার যেটুকুনি মনে হয়, দেখো প্রসেসটা একটা, হ্যাঁ হয়তো আমাদের এখন যেটা জায়গা সেটা হয়তো না, এটা আমি সবসময় স্বাধীন আর কি, মুক্ত চিন্তা, মুক্ত বলা, তার উপর আমার অনেক বেশি আস্থা। কারণ এরপরে জানি না এটা যদি না হয়, কারণ এরপরে নিশ্চয়ই কোনো সময় লেখার ওপর বা এর ওপর আসবে না, বা লেখার ওপর এলেও এটাকেও মানবে না, প্রতিবাদ হবে। কিন্তু উল্টো দিকেও আমি যদি দেখি যে এই এক্সপান্স করে দেওয়ার জায়গা, সেটা বহুদিন ধরেই হচ্ছে, এবং এখানে সাংসদদেরও একটা জায়গা আছে বিপ্লব, সাংসদ বা বিধায়ক, তারা কিন্তু এই যে বক্তব্যটা দিয়ে চলে যায়, দুদিন পরে কিন্তু চেয়ে দেখে না বিপ্লব, গিয়ে এদের কিন্তু একটা জায়গা আছে বিপ্লব, যে অধ্যক্ষ কি গিয়ে বলতে পারে কেন বাদ হয়েছে, চ্যালেঞ্জ করতে পারে, আপনি কেন দিয়েছেন। সেটা আমি বিধায়কদের দেখি না, এবং সাংসদদের আছে বলে খুব একটা মনে হয় না। তারা তাদের মতো বক্তব্য দেন, বাড়ি চলে যান, তারপরে আর দেখে না বিপ্লব। কিন্তু আবারও বলছি বিপ্লব, আমার মনে হয় সব জায়গায় যে বলার স্বাধীনতা, সেটা সবসময় থাকা উচিত, সেই পার্লামেন্ট কি পার্লামেন্টের বাইরে। একদম একদম। সুজিত দা কি বলবেন? হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? বলো। সুজিত দা এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এখন যে তোমার সঙ্গে কথা বলছি, কি কি শব্দ ব্যবহার করতে পারবো আর কি কি পারবো না,
না সেটা আমাদের এখনো হয়নি তো? না, আমরা তো সংসদে বসে নেই। হ্যাঁ, আমরা সংসদের আচ্ছা বাইরে বা আচ্ছা বিধানসভার বাইরে বসে আছি, এটা সংসদ বিধানসভায় প্রযোজ্য। হ্যাঁ বলুন। আচ্ছা, সংসদে বিধানসভায় প্রযোজ্য। হুম। কিন্তু অরূপদা বললেন যে এরপর মিডিয়াকেও পাশে একটা মানে এরকম অভিধান নিয়ে বসতে হবে, যে কোন অভিধানের মানে কি, এগুলো নিয়ে করতে হবে। আমার একটা কালিদাসের একটা কথা মনে পড়ে যাচ্ছে, জানো। আহ বলা হয়েছিল, নৈয়ায়িক পণ্ডিত বলেছিলেন, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। কালিদাস নাকি সেটা বলেছিলেন, নীরস তরবর পুরত। সুন্দর করে অনেক কিছু বলা যায়। দেখো, বিকল্প শব্দের ভাড়ার প্রচুর আছে, প্রচুর আছে। সুতরাং আমি একটা শব্দের লিস্ট বানিয়ে দিলাম, এটা বলা যাবে না, ঠিক তার বিকল্প কিন্তু মাথা খাটিয়ে ঠিক বার করে নেওয়া যাবে। সাংবিধানিক ভাবে কোন কোন শব্দগুলো শালীনতা বজায় রাখে, কোন কোন শব্দগুলো অশালীনতা বজায় রাখে, বিখ্যাত বিখ্যাত পণ্ডিতরা সেটার একটা লিস্ট বানিয়েছেন। এখন তোমাকে কিছুদিন আগের কথা বলি, 2018-র কথা বলি। সেই সময় সংসদে মোদিজি বক্তব্য রাখছিলেন, আর সংসদীয় কায়দাতেই বাধা দিচ্ছিলেন রেণুকা, টাইটেলটা মনে পড়ছে না, একসময় সমাজবাদী পার্টিতে ছিলেন, পরবর্তীকালে কংগ্রেসে আসেন। রেণুকা তখন একটু বাধা দিচ্ছিলেন, তিনি হাসছিলেন। তো সেই সময় স্পিকারের দিকে তাকিয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ম্যাডাম ওনাকে হাসতে দিন, অনেকদিন আমরা রামায়ণ টিভি সিরিয়ালে সুপ্রনাকার হাসিটা দেখিনি। এখানে আমি যা লিস্ট দেখছি, সুপ্রনাখাকে রাখা হয়েছে না, সুপ্রনাখা নেই, শকুনি আছে। সুপ্রনাখাটা এখন ঢোকেনি, ওটা প্রধানমন্ত্রী বলেছিলেন বলে বোধহয় সুপ্রনাখাকে বাদ দেওয়া হয়নি, কিন্তু শকুনি শব্দটাকে বাদ দেওয়া হয়েছে, লজ্জিত শব্দটাকে বাদ দেওয়া হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে, শকুনি বাদ গেলেন কেন বুঝতে পারলাম না। যে আমরা শকুনিকে খারাপ চোখে দেখি, কিন্তু মহাভারত খুললে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উনি পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছিলেন। বাবার মৃত্যুর যদি কেউ প্রতিশোধ নিয়ে থাকেন, তো সেই ভদ্রলোকের নামটা কি করে বাদ চলে যায় সেটা বুঝতে পারি না। এবং তোমাকে শুধু তাই না, তোমাকে বলি যে আমাদের ভারতবর্ষের কেরালাতে পবিত্রেশ্বরম বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু একটা আদিবাসী গোষ্ঠী, শকুনি দেবের একটা মন্দির আছে। সে মন্দিরে নিয়মিত পুজো হয় না, কিন্তু সেই মন্দিরে তারা যায়, গিয়ে নারকেল, তালের রস আর রেশমি বস্তু মানে বস্ত্র ওখানে ওরা দান করেন। আদিবাসীদের বিশ্বাস যে উনি শিবের পূজারী হয়েছিলেন পরে, যার জন্য শকুনি পূজিত হন। শকুনি যদি পূজিত হতে পারে আদিবাসী সমাজে ভারতবর্ষে, সেখানে সংসদের শকুনি কথাটা বাদ হয়ে যাচ্ছে। বুঝলাম, আমাকে যেটা একটু আগে বললেন দাদা, সেটা হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে সেইটার উপর নাকি জোর দেওয়া হবে। শুধু যে সেটার উপর বাদ দেওয়া হবে মানে সংসদের থেকে, রিপোর্টিং থেকে, তা নয়, তার ওপর কিন্তু একটা শাস্তির বিধানও রাখা হচ্ছে, যেগুলো শাস্তিটাও তাতে পড়তে হতে পারে। শাস্তি মানে ধরে রাখা হয়তো তাকে কিছুদিনের জন্য বয়কট করে দেওয়া হলো। এগুলো আমার কাছে মানে খুব হাসির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর কি। আরে শব্দ প্রয়োগ যদি মানুষ করতে চায়, একটু বুদ্ধি করে এমন এমন শব্দ প্রয়োগ করা যায় যে শব্দগুলোর আর তল খুঁজে পাওয়া যাবে না, যে কোন শব্দগুলোকে বাদ দেবো আর কোন শব্দগুলোকে বাদ দেবো না। এই মুহূর্তে তুমি দেখছো যেটা হচ্ছে অশোক স্তম্ভ নিয়ে, সিংহের মুখটা কিরকম হবে, শান্তশিষ্ট হবে, ল্যাজ বিশিষ্ট হবে, না একটু আক্রমণাত্মক হবে? আরে দাঁত বার করা তো থাকতেই পারে, আমাদের বিজেপি নেতারা এখানে বলেই দিয়েছেন যে দাঁত বার করা থাকতেই পারে, কারণ পশু হচ্ছে হিংস্র পশু। তা সেই সেই জায়গাটা থেকে যা খুশি এখন যা চলছে, যা খুশি বলে দেওয়া যেতে পারে, যা খুশি বুঝিয়ে দেওয়া যেতে পারে। আমার মনে হয় শালীনতা অশালীনতার ব্যাপারটা প্রত্যেক দলের যারা সাংসদ নির্বাচিত হয়ে যাচ্ছেন, আমাদের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, তাদের মাথায় রাখা দরকার যে আমি আক্রমণ করব, কোন শব্দটা কিভাবে ব্যবহার করব, এটা নিশ্চয়ই মাথায় রাখা দরকার। কিন্তু ওই কান ধরে শিখিয়ে দেওয়ার মতো, তুমি এগুলো বলতে পারবে না, এগুলো বলতে পারবে, এই বিষয়গুলো আমার মনে হয় খুবই ছেলে খেলা, বাল খিল্লো। এই বাল খিল্লো তো আবার বলা যাবে না। ঠিক আছে, আমি আসছি। আমরা কিছুদিন আগে 2021 নির্বাচনে আমার মনে আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি কথা বলেছিলেন, কিম্ভূত কিমাকার, হদল হদল কুতকুত, এরকম নানা শব্দ তিনি বলেছিলেন কোনো এক নেতাকে।
এবং একটা ঘটনা যে এই শব্দগুলো কোথা থেকে এসেছে, বিশেষ করে যারা ইংরেজি কাগজ, সেই ইংরেজি কাগজ ডিকশনারি নিয়ে বসেছিল অনেক জায়গাতে, যে এই শব্দ বন্ধটা কোত্থেকে এসেছে, হদল কুতকুত কিম্মুত কিমাকার, সেগুলো তো জানি না সেটা ওখানে রয়েছে কিনা। আমি দেবাশিস দা, আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা কি সংসদে বিরোধীদের মুখ বন্ধ করার প্রয়াস? শুভ সন্ধ্যা সকল। না, এটা তো আমি বলবো ইস্যুটা কিন্তু খুব একটা ছোট ইস্যু নয়। মানে এটা খুব একেবারে অরূপবাবু বলার চেষ্টা করেছিলেন সরু লাইন, এটা সরু লাইন নয়, এটা খুব মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার কোথায়? মারাত্মক ব্যাপার এখানে যে এই যে ইস্যুগুলো, এই যে বিতর্কগুলোকে উস্কে দেওয়া, এটা কিন্তু বিজেপির সুচিন্তিত সুপরিকল্পিত একটা পরিকল্পনা। মানে আমি সুপরিকল্পিত এবং পরিকল্পনা শব্দ দুটো ইচ্ছে করে প্রয়োগ করলাম, কারণ যদি সেটা না হয় তাহলে মানুষ তো জিজ্ঞাসা করবে যে আজকে বিশ্বের যে ওই ক্ষুধার যে জায়গাটা, সেখানে ইন্ডেক্সে ভারতবর্ষ 101তম জায়গায় আছে, বাংলাদেশ সিরিয়ার পরে। তুমি কি করেছো? তুমি ইনকম্পিটেন্ট। অতএব ইনকম্পিটেন্ট কথাটা বলা যাবে না। কোথায় কোথায় ইউজ করতে, কি প্রয়োগ করতে হবে তাহলে? আজকে লাস্ট 6 মাসে 1,40,00,000 লোক চাকরি হারিয়েছে। ইস্যুগুলোকে তো ঘোরাতে হবে। কিভাবে ঘোরাবো? হিপোক্রেসি শব্দ ইউজ করা যাবে না, লেখা আছে সংসদে, এটা বলা যাবে না, কোথাও এটা বলা যাবে না, এটা নাকি অসংসদীয়। কে ঠিক করবে অসংসদীয় কিনা? মানে এটা কি বিজেপি ঠিক করবে, যে ভারতবর্ষের সংবিধানকে কোনোদিন মান্যতা দেয়নি? তোমার মনে থাকবে বিপ্লব, যখন ভারতবর্ষের পতাকা হয়েছিল তখন তারা বলেছিল এই পতাকা আমরা মানি না, 3টে রং আছে, ওটা অশুভ। যখন সংবিধানের কথা আসে তারা বলে আমরা মনুসংহিতাকে সংবিধান হিসেবে মনে করি। আজকে ভারতবর্ষের সংবিধান মানে স্বাধীনতার ইতিহাসে বিজেপির মেন্টর আরএসএস এর একটা লোক খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে সাভারকারকে পাওয়া যাবে হয়তো, যিনি কোনোভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে 5 বার বা 6 বার মুচলেকা দিয়েছিলেন ব্রিটিশদের কাছে যে আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের হয়ে কাজ করব। তো তারা বলবে স্বাধীনতার কথা। আজকে সিংহ নিয়ে সুজিত বাবু বলছিলেন, ওনারা ন্যাশনাল এমব্লেমকে চেঞ্জ করে দিচ্ছেন, জাতীয় প্রতীক। হাউ ডেয়ার! এবং আমরা সেটা নিয়ে আলোচনা করছি, ওরা চায় আমরা আলোচনা করি, ওরা চায় এটা আমরা আলোচনা করি, বিরোধীরা এই ট্র্যাপে পড়ুক। এবং সেইভাবেই বিজেপি যারা মুখপত্র, তারা তাদের সমস্ত কিছু সাজাচ্ছে যাতে এই যে আলোচনাগুলো, বেকারিত্ব, আজকে ডলার 100 টাকায় পৌঁছে গেছে, পেট্রোল কোথায় পৌঁছে গেছে আজকে দেখা যাক, গ্যাসের দাম 1079 টাকা হয়েছে, এই যে অপদার্থতা, এই অপদার্থতা যাতে লুক্কায়িত হয়, যাতে মানুষ বিভাজনের রাজনীতিতে ঢুকে পড়ে। আজকে প্রধানমন্ত্রী ধর্মচারণ করছেন, পুজো করছেন। প্রধানমন্ত্রী পুজো করতেই পারেন, ধর্ম আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের মানুষকে উন্নত করতে পারে, কিন্তু সেটা ব্যক্তিগত পরিসরে করাতে হবে। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের কাজে পুজো করতে পারেন না, তাকে সে অধিকার কেউ দেয়নি, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু বিজেপি চাইছে আমরা এগুলো করব, এই ইস্যুগুলো মানুষ তুলবে, বিরোধীরা এই ট্র্যাপে পা দেবে, বিপ্লব বা অন্যান্য চ্যানেলরা এটা নিয়ে আলোচনা করবে, এবং মানুষ ভুলে যাবে আমাদের অপদার্থতার ইতিহাস, মানুষ ভুলে যাবে আমরা কিভাবে পুরো দেশের অর্থনীতিকে তলিয়ে দিয়েছি, এবং আমরা আমাদের যে ভোটের আগ্রাসন, যে আমাদের পুরো দেশটাকে দখল করতে হবে, সেই ভোটের আগ্রাসনে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। বিপ্লব, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। কালকে এই পুজো নিয়ে ধরো আমি কোনো যদি বাই চান্স বলে ফেলি, যেমন আজকে বলছি, আমার মা বা আমার মাসিমা যারা রোজ সকাল বিকাল পুজো করেন, তারা যদি দেখেন আমায় বলবে যে তুই এটা কেন বলছিস, তারা বিরক্ত হবে আমি পুজো নিয়ে কেন কথা বলছি। এবং এটাই ওরা চায় যে এটা নিয়ে যদি বিরোধিতা করি, তারা তো এটা বুঝতে যাবে না কি রাষ্ট্র কি ব্যাপার, তারা ভাববে এটা পুজো নিয়ে কথা বলছে। এই যে সুশ্রুড়ি দেওয়া, ধর্মের ব্যাপারে সুশ্রুড়ি দেওয়া, এটা বিজেপি করছে, কারণ বিজেপির কাছে ইস্যু নেই। আর বিরোধীদের আমি বলবো অনেক বেশি সচেতন হতে হবে, কারণ বিজেপি তো খুব সুচিন্তিত ভাবে এগোচ্ছে। বিরোধীরা যদি এই জায়গায় পা দিয়ে ফেলে, এই আলোচনায় ঢুকে যায়, তাহলে মূল আলোচনা থেকে সরে যেতে হবে। বাক স্বাধীনতা তো হারাতেই হবে, তার কারণ হচ্ছে যে দলটা মুসলিনি বা হিটলারকে ফলো করে, তাদের কাছে তো এটাই স্বাভাবিক। যে দলটা
পুরাণ বা মিথ এর উপর দাঁড়িয়ে ইতিহাসকে নষ্ট করে, বিজ্ঞানকে খর্ব করে দেশ চালাবার চেষ্টা করে, সেই তার তো এই হাল হবে বিপ্লব। মানে আমাদেরকে এটা সবাইকে, মানে তোমাদের হয়তো কোনো জায়গা থেকে এইটাকে খবর করতে হবে, টিআরপি বাড়তে হবে, অরূপদাকেও কোনো জায়গা থেকে বলতে হবে, কিন্তু এটা দেশের জন্য খুব খারাপ, রাজনীতির জন্য খুব খারাপ, সামগ্রিকভাবে খুব খারাপ, এবং সেই খারাপের আমরা সবাই সেই খারাপটা দেখছি। থ্যাংক ইউ। অরূপদাকে বলতে হবে, অরূপদাকে কি বলতে হবে? অরূপদা, প্রথমত আমি জানি না এই আজকের বিতর্কের কি টপিক, তো দেবাশিস যেটা বললো বিতর্কের টপিক টানাটানি। আমার খুব ভালো লাগতো দেবাশিস যদি উল্লেখ করতো। বেশি দিন দেবাশিস অনেক দূরে চলে গেছে, স্বাধীনতা হ্যান ত্যান, আমি সেখানে কমিউনিস্টদের বলতে পারি। দেবাশিস কমিউনিস্টরাও কারা ক্ষমা চেয়েছিল সেসব লিস্টও আছে, কিন্তু আজকে সেটা ডিবেটের বিষয় নয়। কে বা বলেছিল চীন আক্রমণ করেছিল না ভারত আক্রমণ করেছিল সেটাও আছে। কমিউনিস্টদের রোল খুললেও খুব একটা ভালো হবে না দেবাশিসের। তো কিন্তু দুদিনের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে দেবাশিস সেটা বলেনি, হয়তো ভুলে গেছে। একটা হচ্ছে পাকিস্তানের এক জার্নালিস্ট এসেছিলেন, কংগ্রেসের আমলে এসেছিলেন, তিনি হামিদ আনসারীর আমন্ত্রণে এসেছিলেন। সেই জার্নালিস্ট গিয়ে নিজেই বলেছেন যে তিনি 5 বার ভারতে এসেছিলেন কংগ্রেসের আমলে, এবং তিনি পাক গুপ্তচর সংস্থাকে সব আইএসআই কে সে সব ডকুমেন্ট দিয়ে দিয়েছেন, এখানকে ভারতের সব প্রভাবশালী লোকেরাই তাকে সেই ডকুমেন্ট গুলো প্রোভাইড করেছে। আমার ভাল লাগতো দেবাশিস এই কথাটা বললে। আমার ভাল লাগতো যে একটু আগে দেবাশিস বললে যে আজমির চিস্তি থেকে তার আড়ালে থেকে একজন মুসলিম ক্লারিক বলেছেন যে মুন্ডুচ্ছেদ করার কথা। খুব ভালো লাগলো আজকে একটু আগে ধরা পড়ছে, সেটা বললে খুব ভালো লাগলো, কিন্তু তার ফ্যামিলি এখনো ধরা পড়েনি। ফলে এই যে দেখার যে দৃষ্টিভঙ্গি বিপ্লব, সেই দৃষ্টিভঙ্গির যে দেবাশিস চশমা আছে, কিন্তু দেবাশিসের চশমায় বোধহয় সব দেখা যায় না, কোনো জিনিস দেখা যায়, কোনো জিনিস দেখা যায় না। সেই যে কোনো জিনিস যে দেখা যায় না, যে ন্যারেটিভটা এতদিন ধরে ক্রিয়েট হয়েছে, সেই ন্যারেটিভটাই ভাঙছে বিপ্লব, এবং সেটা করতে গিয়ে হয়তো সব হজম হচ্ছে না। ফলে কিছু করার নেই দেবাশিসকে, আগামী দিনেও লড়তেই হবে দেবাশিসকে। কিন্তু আমার যেটা কথা যেটা মূল জায়গা আমি বলে নি, সেখানে বিপ্লব যদি আমি এই সংসদীয় এটা দেখি, এটা কিন্তু আবারও বলছি, যারা বলছে আমার মনে হয় এটা 1959 সাল থেকে এটা চলছে। এটা কিন্তু সুজিতদা যেটা বললো সেটা কিন্তু একেবারে সংসদে বলা যাবে না এই বিষয়টা নয়। সংসদে কোনো যদি পার্লামেন্টারিয়ান এটা বলেন, তার কিন্তু কথা বাদ দেওয়া যাবে না আর কি, তাকে থামিয়ে দেওয়া হবে সেটাও নয়, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে না সেটাও নয়, কিন্তু যেটা হবে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং আগেও এটা এক্সপাঞ্জ করা হয়েছে। এরকম নয় যে এটা প্রথমেই এই তার শব্দটা বাদ দেওয়া হবে। ফলে আর কি আজকে বিধানসভায় যে এটা না বলে বাদ দেওয়া হয়, দিনের পর দিন হয়েছে, এটা সিপিএম এর আমলে হয়েছে, সিপিএম বিশাল কিছু করেনি যে এটা হয়নি, তৃণমূলের আমলেও হচ্ছে, বিজেপির যেখানে স্টেট আছে সেখানেও হয়, সেই সবকটার সম্মিলিত ভাবে আজকে বাদ দেওয়া হয়েছে। আমার যেটা মনে হয়েছে, আবারও বললাম যে আউট অফ প্রপোর্শন একটা জিনিস বেড়েছে, আমি বারবার যেটা মনে করি এটা অনেক বেশি কিন্তু বিপ্লব আসবে সংবাদ মাধ্যমের ওপর। কারণ ধরো লাইভ করে তো বেরিয়ে যাবে, তারপর যখন সেই সংবাদ মাধ্যম চালাবে তাকে কিন্তু সেই লিস্টটা নিয়ে হাতের সামনে বসে রাখতে হবে যে এই শব্দটা চলেছে, এই শব্দটা চলেছে, এই শব্দটা যায়নি। সে 3 বার যদি যায় সে কিন্তু প্রিভিলেজ খেয়ে যাবে, তাকে কিন্তু পার্লামেন্টেই হোক বা বিধানসভায় হোক, সব তো বসে থাকে না, সাংবাদিকরা হচ্ছে গণশত্রু হয়ে যায়, তাকে কিন্তু বাদ দেওয়া হবে। তাই জন্য কিন্তু দেবাশিসকে যদি বলা, এই যে জায়গা যেটা তৈরি হচ্ছে, এটা যত বলবে আমার মনে হয় রুটে যাওয়া উচিত। এইসব বলে মানুষকে ঘরের মধ্যে কোনো লাভ নেই। এইটা বলতে গেলে আবার উত্তরপ্রদেশের ভোটে আমরা যেটা দেখলাম, দেবাশিস যেটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করেছে, লাস্ট আজমগড় হোক বা রামপুর হোক, সেটা দুটোই মুসলিম অধ্যুষিত এলাকা, দুটো জায়গা থেকে বিজেপি জিতেছে এবং ভালো ভোটে জিতেছে, বিশাল মার্জিনে জিতেছে, সেটা সমাজবাদী পার্টির গড়। ফলে যে ন্যারেটিভটা ক্রিয়েট করছে এবং দেবাশিস যে উন্নয়নের কথা বলছে, সেই উন্নয়নটা যদি না হয়, ওই এলাকার মানুষরা যদি না পায়, তাহলে তারা কেন ভোট দিল? তাহলে কি সংখ্যালঘুরা মনে করছে যে এই সরকারই ঠিক আছে? কারণ ওখানে সংখ্যালঘু ভোট অনেক, 50% ওপর ভোট ব্যাংক, সেখানে দাঁড়িয়ে তাহলে কি সংখ্যালঘুরা মনে করছে যে এই বিজেপি সরকার ঠিক করছে? আমার মনে হয় যে ভাবে বা যে দৃষ্টিভঙ্গিতে এরা দেখছে, এই দৃষ্টিভঙ্গি যদি না পাল্টায়, আগামী দিনে বিজেপির লাভ ছাড়া ক্ষতি নেই, বিপ্লব এগোতেই থাকবে। তাদের আর কি রুট ঠিক না করে, তাদের সংগঠন ঠিক না করে, যদি এই ন্যারেটিভ বদলের খাতা এভাবেই খেলতে হয়, তাহলে বিজেপির আগামী দিন বেরোনো অনেক বেশি সুবিধা হয়ে যাবে। এক ফোল্ডে সব দলগুলো চলে আসছে বিপ্লব, তাতে বিজেপির রাজনীতি করাটা আরো আগামী দিনে অনেক অনেক সুবিধাজনক হবে। একদম। অরূপদার এই প্রশ্নের উত্তর দিয়ে আমি সুজিতদাকে বলবো। সুজিতদা, যেটা
বলছি অরূপদা কি যে কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে, এবং সত্যিই তো আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীদের ধীরে ধীরে যা অবস্থা, সেই জায়গাটা থেকে বিজেপি যেভাবে এগোচ্ছে, তারা যেভাবে দেখছে, বিরোধীরা কি তাহলে সেভাবে দেখতে পারছে না? তারা কি বিরোধিতা করার জন্যই বিরোধিতা? দেখো, একদম লেটেস্ট খবর, এই যখন বিরোধীদের অবস্থা, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাগজে পড়লাম যে আমাদের রাহুল গান্ধী বিদেশে চলে গেছেন। তো বিরোধীদের মধ্যে উদ্ভব ঠাকরে তার নিজের 15-16 জন যারা আছে তাদের কথায় বাধ্য হচ্ছেন দ্রৌপদী মুর্মুকে সমর্থন দিতে। আদিবাসী এলাকা ঝাড়খণ্ড, তারা দ্রৌপদী মুর্মুকে সমর্থন দেওয়ার প্রয়োজন। মানে বিরোধীরা এখন একটা পেঁচে পড়ে গেছে, পেঁচে পড়ে গেছে। খুব যে দ্রৌপদী মুর্মু আসলে তাদের বিরাট লাভ হবে সেটা কিন্তু তারা কেউই ভাবছে না, কারণ সেরকম ঘটনা কিছু মুসলিমদের ক্ষেত্রেও ঘটেনি, তোমার দলিতদের ক্ষেত্রেও সেরকম কিছু ঘটেনি। মুসলিমরাও যেখানে পড়ে আছে, দলিতরাও সেখানে পড়ে আছে, আদিবাসীরাও কিন্তু সেখানেই পড়ে থাকবে। প্যাচ যেটা বলে, সেই বিজেপির এই প্যাচেতে ছন্ন ছাড়া অবস্থায় চলে গেছে আমাদের বিরোধী দলগুলো। নিজেদের কোনো লক্ষ্য স্থির নেই, যার সুযোগটা বিজেপি নিচ্ছে। মানুষ যে বিজেপির ওপর একদম গদগদ প্রেমেতে মানে উতলা হয়ে আছে, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এইরকম জায়গায় নেই। বিরোধিতা আছে সাধারণ মানুষের, কিন্তু কাকে ভরসা করবে? সামনে কেউ নেই যাকে ভরসা করে বিজেপির বিরুদ্ধে একটা মানুষ একটা দলবদ্ধভাবে তার যে প্রতিবাদ জানাবে, সেই জায়গাটা নেই। একটা কথা তো সত্যি কথাই দেবাশিস বাবু বলেছেন, যেটা হচ্ছে গিয়ে পরশুদিনই তুমি দেখেছো যে সমীক্ষাতে বলা হয়েছে যে ভারতবর্ষের 97% মানুষ অপুষ্টিতে ভুগছে। সুতরাং এই অপুষ্টি শুধু খাদ্যে নয়, অপুষ্টিতে ভুগছে মানসিক ভাবেও ভুগছে, যার জন্য প্রত্যেক যুগেই দেখা গেছে, আরে ইতিহাস কারা লিখেছে? ইতিহাস লিখেছে রাজতন্ত্র, সামন্ততন্ত্র। পরবর্তীকালে রাষ্ট্রের নাম দিয়ে কিন্তু এই ইতিহাস বদলানোর খেলা চলছে। সে খেলা আগেও চলেছে, এখনো চলছে, যার জন্য অরিজিনাল যে ইতিহাসগুলো সেগুলো ধামাচাপা পড়া অবস্থার মধ্যে থেকে গেছে। সুতরাং বিজেপির প্রতি যে মুসলিমরা খুব সন্তুষ্ট, আদিবাসীরা সন্তুষ্ট, মধ্যবিত্ত সন্তুষ্ট, এরকম ভাবার কোনো কারণ নেই। আসলে যেটা হচ্ছে অঙ্কের চাল, অঙ্কের চাল এবং বুদ্ধির চাল। তবে একটা কথা জানো, সেটা কিন্তু বলা হয়, যেটা হচ্ছে মানুষকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, অনেক দিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। তা এখন তো সবে প্রকল্প স্বাধীনতার 75 বছর মাত্র কেটেছে। তুমি আশা করতে পারো না যে এই 75 বছরের মধ্যেই রাজনৈতিক সচেতন হয়ে ভারতবর্ষের অধিকাংশ মানুষ তার সঠিক রাস্তাটা খুঁজে নেবে, এটাও চিন্তা করার জায়গা নেই। আর এক্ষুনি এটা যে শ্রীলঙ্কা হবে সেটাও ভাবার কোনো অবকাশ কিন্তু এখন নেই। হ্যাঁ দেবাশিস দা, এই যে সুজিত দা যেটা বললো যে অঙ্ক আর বুদ্ধির চাল, কিন্তু বিরোধীরা তাতেই তো ছন্ন ছাড়া। হ্যাঁ, আমি তো এটা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি অরূপদার কথাগুলোতে সবগুলো প্রতিবাদ করতে যাব না, কারণ ওটাই ট্র্যাপ, ওটাই বিজেপির ট্র্যাপ। যে আমি যদি বলি আজকে যে যে শব্দগুলো তানাশাহি, হাইপোক্রেসি, আরো যেসব নিকম্মা, নটঙ্কি, যা যা ওরা বারণ করছে বলতে, এগুলো তো ভালো কথা। মানে আমরা তো চাই যারা নেতা নেত্রী তারা শব্দ চয়ন সঠিকভাবে করুক। কোন প্রধানমন্ত্রী এসে যদি আমাদের রাজ্যে বলে দিদি ও দিদি, শুনতে তো ভালো লাগে না, বা কোনো মুখ্যমন্ত্রী যদি বলে হদল কুতকুত, শুনতে তো ভালো লাগে না। তার জন্য সেই শিক্ষা দীক্ষা, সেই শব্দ চয়ন, এগুলো তো শিখতে হবে, এটা তো খুব ভালো দিক। অতএব আমি যদি এর প্রতিবাদ করি, তাহলে তো সাধারণ মানুষ কি ভাববে, যে দেখো এরা ভালো ভালো কথা বলছে বিজেপি, আর এরা প্রতিবাদ করছে, এরা ভালো নয়। মানে এটাই তো বিজেপি চাইছে। যে মুহূর্তে এই বিরোধিতা করা শুরু হবে, তার মানে কি এই শব্দগুলো কি বলা দরকার? একেবারে বলা দরকার নয়, এই শব্দগুলো খারাপ শব্দ। মানে আমার তো মনে হয় মানে বিজেপিরও মানে কি বলে যেন, গা বাজতে ঠক উজাড় হয়ে যাবে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। কারণ ধরুন আমার বিজেপির নেতা বলতেই আমার পশ্চিমবঙ্গে মনে পড়ে দিলীপ ঘোষের কথা। হ্যাঁ, তো উনি কিভাবে কথা বলবেন এরপর? ওনার সব কথাবার্তাগুলোকে সব ঠিক করতে হবে। এই যে শব্দ চয়ন, এটা খুব ভালো, সব ভালো কথা, কিন্তু আজকের দিনে ইস্যুটা কতটা ইম্পর্টেন্ট? আজকের দিনে তো অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থনীতিকে ওনারা ধসিয়ে ফেলেছেন। আজকে ডলার 100 টাকায় চলে গেছে ইন্ডিয়ান রুপির এতে।
আজকে 1079 টাকা গ্যাস হয়ে গেছে, আমার হাঁড়িটা চড়বে কি করে, আবার 40 টাকা আবার আলুর দাম। কি করছে সরকার? আমি সেগুলো আগে পেটটা বাঁচাবো, নিজেকে বাঁচাবো, নাকি আমি ভাববো যে এই কোন শব্দ ভালো কোন শব্দ খারাপ? বিজেপি এটাই চাইছে। যদি মানুষ এগুলো মেনে ফেলে, মানুষ এগুলো বুঝে ফেলে, তাহলে তো ভোট চলে যাবে। তাহলে আমাকে বিভাজন করতে হবে। বিভাজন করার জন্য আমার কাছে একটাই ইস্যু, হিন্দু মুসলিম, যেটা অরূপবাবু বলার চেষ্টা করছিলেন খুব ট্যাক্টফুলি। এই যে ইস্যু থেকে তো বেরোতে হবে। ধর্মটা ব্যক্তিগত পরিসরের জায়গা, রাজনীতির মধ্যে টেনে এনে সেই রাজনীতিটাকে দুর্বিষহ করে ফেলছে বিজেপি, এবং এখানে বিরোধীদের অসম্ভব ব্যর্থতা যে তারা সেটাকে সংঘবদ্ধভাবে আটকাতে পারছে না। এটা তো বিরোধীদের ব্যর্থতা, এবং বিজেপির এখানেই তো সাফল্য। এবং নিশ্চয়ই বিজেপি আরো অনেক দূর এগোবে, কিন্তু জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে, এবং নিশ্চয়ই হবে সেটা। হ্যাঁ, আমরা শেষ করবো। আমার একটা কথা বলার, আমি আবারও বললাম, দেবাশিস যখন বলে, এই যে এতগুলো কথা দেবাশিস তো বললেন, কিন্তু দেবাশিস বললেন না সিপিএম এর কোন নেতা কি যেন বন্দুকের নলে লাগাতে বলেছিল, যে না হলে তো গুলি চলবে নাকি নিরামিষ হয়ে যাবে। সেই কথাটা কিন্তু এখন শূন্য হয়ে আছে আপনাদের ভাষায়, সেই দলের আমার কথা ভাষা আক্রমণ তো সব জায়গায় বলবো, বড় প্রেক্ষিত। আমার কথা হচ্ছে কেউ যদি বলে তাহলে সবারটাই তো খারাপ। তবে অরূপ বাবু, আমরা আশা রাখি, আমরা হিটলার মুসোলিনির পতন দেখেছিলাম, হিটলারের দুর্বিষহ অবস্থা দেখেছিলাম, আমরা সেটা জানি। ফাঁসিবাদ যাই হোক, আগ্রাসন যাই হোক, সেটা একদিন শেষ হবে, আমরা সেই স্বপ্ন দেখি। সেটা এখনো আশা নিয়েই বাঁচি, আমরা তো আশা নিয়ে বাঁচি। যেরকম আশা আমরা দেখেছিলাম হবে, যেরকম দেখেছিলাম চাকরি হবে, সে তো আমরা 34 বছরেও দেখেছি, 11 বছরেও দেখেছি, সে তো দেখেই যাচ্ছি আমরা। এইরকম বেকারিত্ব তো কারো সময় হয়নি, এইরকম স্বাধীনতার সময় হয়নি। আমরা সবাই বলেছে গরিবই হটাও। আজকে ভারতবর্ষের স্থান 101, বাংলাদেশ সিরিয়ার পরে। আবারও বলছি, আমলে হয়েছিল, কাইন্ডলি বলবেন অরূপবাবু। আবারও বলছি দেবাশিস, দুদিন আগে এই অর্থনীতিবিদরাই যাদের কথা আপনি বলছেন, তারাই ভারতের উপরে লেগেছিল যে হ্যাপিনেস ইন্ডেক্সে শ্রীলঙ্কা এখানে। আজকে শ্রীলঙ্কা কোথায়, তারা কেউ কোনো কথা বলছে না। এটুকু বলুন, এরকম কি হয়েছিল কারো আমলে? হ্যাঁ বা না? আরে কারোর আমলে নয়, আপনি আবারও জায়গা করছেন। কোভিড এবং যুদ্ধের পর আজকে সারা পৃথিবী ব্যাপী অর্থনীতির এই অবস্থা। এটা কি যুক্তি দিচ্ছে? আরে না, সবারই এক অবস্থা। সেই জায়গায় ভারতের গ্রোথ রেট বাড়ছে, এবং আপনি যেটা বড় করার চেষ্টা করছেন, এখনো অবস্থা এরকম জায়গায় হয়নি ভারত অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সেটা কৌশিক বসু বা অমর্ত্য সেন বলেছিলেন, শ্রীলঙ্কা ভালো আছে, যে শ্রীলঙ্কা মুখ থুবড়ে পড়েছে, তারা কিন্তু শ্রীলঙ্কা ভারত থেকে এগিয়েছে। আপনারা কোন অমর্ত্য সেনকে আপনারা, আমি বলি আমাদের সময় আপনারা নেবেন, কোন ইতিহাসবিদকে আপনারা নেবেন, সেটাও অরূপদা বলছি। আমরা এটা নিয়ে আমাদের অর্থনীতি, আমাদের ভারতের অর্থনীতি কি মুখ থুবড়ে পড়ছে, হ্যাঁ সেটা আমরা আগে অন্য একদিন আলোচনা করব। কিন্তু আমার যেটা বক্তব্য, যে লজ্জাজনক অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, জুমলাবাজির মতো বেশ কিছু শব্দ, এবং নির্যাতন, নাটক, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভণ্ডামি, এরকম নানা কিছু আর কিন্তু সংসদে ব্যবহার করা যাবে না বলেই জানানো হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখি যে প্রতি অধিবেশনের আগে কোনো না কোনো ইস্যু একটা বিজেপি তুলে আনে, কখনো পেগাসাস, কখনো পিসিআই, এবং সেগুলো নিয়ে বিরোধীরা ব্যস্ত থাকে। ফ্লোর থেকে তারা চলে যায়, সংসদ অচল করার চেষ্টা করে, আর বিজেপি একের পর এক বিল পাস করিয়ে নিয়ে তাদের যে স্বার্থসিদ্ধি সেটা করে ফেলে। এবারে কি সেটাই হতে চলেছে? এই যে একটা আগামী 18 তারিখে বর্ষাকালীন অধিবেশন হচ্ছে। হ্যাঁ বিপ্লব, অরূপদাকে আমার একটা কথা বলার আছে। একটা বিদ্যাসাগরের একটা কথা ছিল, সেটা হচ্ছে, ও অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। বামফ্রন্টের যা কিছু ভুল ভ্রান্তি বা তারা যেসব অশালীন শব্দ ব্যবহার করত, সেই ব্যাপারটা নিয়ে অরূপদা বলছেন। অরূপদাকে আমি বলি, অরূপদা, সংসদীয় রাজনীতিতে যখনই কোনো রাজনৈতিক দল নাকটা বাড়িয়ে দেয়, তারপর সে কি করবে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাউকেই আপনি আলাদা করে তুলসী পাতা বলতে পারবেন না। আমি তো সবাইকে দেখতে চাই, কিন্তু দেবাশিস তো সবাইকে দেখতে পান না, সমস্যা হচ্ছে সেটাই। দেবাশিস সব দেখা যায় না,
ঠিক আছে। সবাইকে দেখতে চাই। দেবাশিস বাবুর বামপন্থার প্রতি যদি একটু দুর্বলতা থেকে থাকতে পারে, থাকতেই পারে, আপনারা যদি একটু সেটা স্বীকার করতে হবে, তাহলে দেবাশিসকে সেটা স্বীকার করতে হবে। সুজিত দা, এটা নিয়ে স্বীকার করবো। আরেকদিন আলোচনা করা যাবে। আমি যেটা বলছিলাম যে এবারে কি সংসদের যে বাদল অধিবেশন 18 তারিখ থেকে শুরু হচ্ছে, সে বাদল অধিবেশনের আগে আবার কি বিরোধীদের হাতে এই একটা নাড়ু দিয়ে দেওয়া হলো, যে নাড়ু নিয়ে বিরোধীরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে আর বিজেপি তাদের কাজ একের পর এক করিয়ে নিয়ে বেরিয়ে আসবে? আমরা সেদিকেই নজর রাখবো। সবাই ভালো থাকবেন। আমাদের এই আলোচনা নিয়ে সেটা হচ্ছে নেপোরে মারে দই। এটাই তুমি বলতে পারো, বাদল অধিবেশনের ক্যাপশন হবে নেপোরে মারে দই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।